বিশ্ববিদ্যালয়ের আঙিনায় যা হয়, গাঁজা, মদ, নেশা, ধর্ষণ, তা কিন্তু পত্রিকায় নিউজ হয় না। ক্ষমতাসীন দলের কোনো নেতা সফরে গেলে যদি তার জন্য ছোট মেয়েদেরকে জোগাড় করে রাখতে হয়, তো ব্যর্থতা দিয়েই তো তাদের শুরু। খলিলুর রহমান তো অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে গুপ্ত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি সংক্রান্ত কোনো আলোচনা ইন্টারিম গভর্নমেন্টের কেউ কখনো করেনি, আসেনি। সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। উৎসবের এই আনন্দময় দিনে আমরা সবাই যখন প্রিয়জনদের সাথে সময় কাটাই, তখন আমাদের কৌতূহল জাগে সমাজের পরিচিত মুখগুলোর ঈদ কেমন কাটে তা নিয়ে। বিশেষ করে রাজনীতির মাঠের তীক্ষ্ণ যুক্তি আর আপসহীন কণ্ঠস্বর যখন ঈদের আমেজে কিছুটা নমনীয় হয়, তখন সেই আড্ডাটা জমে ওঠে বেশ দারুণভাবে। আজকের এই ঈদ কড়া আলাপ, যেটি একদমই কড়া আলাপ হবে না, তার সাথে রয়েছে আমি সঙ্গে শান্তা শার্লিন, এবং আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সমকালীন রাজনীতির অন্যতম আলোচিত ব্যক্তিত্ব বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ, স্বাগত আপনাকে। ঈদ মোবারক। জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রয়েছেন আমাদের সাথে। তার কাছ থেকে জানার চেষ্টা করব সমসাময়িক রাজনীতি, এই মুহূর্তের পরিস্থিতি এবং বিগত রাজনৈতিক হালচাল, সব কিছু তার কাছ থেকে আজ জানার চেষ্টা করব। শুরুতে যে কথাগুলো বলছিলাম, যে আপনার মতো রাজনৈতিক ব্যক্তিত্ব যখন ঈদের সময়টা আসে, নিশ্চয়ই কিছুটা ছন্দপতন ঘটে, রাজনৈতিক আড্ডা থেকে কিছুটা ঈদের আড্ডা চলে আসে। ঈদ প্রসঙ্গে বলতে চাই যে এবারের ঈদটা কেমন কাটলো, এবং বিগত বছরগুলো এবং ছোটবেলার ঈদ, এখনকার ঈদ, সব মিলে কেমন সময় কাটে আপনার ঈদের সময়গুলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা আপনাকে, স্টার নিউজ সহ দর্শক শ্রোতা, দেশে প্রবাসী সকলকে। আসলে প্রত্যেকটি মুসলিমের জীবনে ঈদ উল আজহা একটা বিশেষ গুরুত্ব নিয়ে আসে। সব ধর্মাবলম্বী মানুষের এক একটা উৎসব থাকে। তো মুসলমানদের জীবনে পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা দুটা খুবই ইম্পর্ট্যান্ট অকেশন, এবং এটাকে আমরা পালন করি যারা ঈদ উল আজহার তাৎপর্যটা প্রকৃতভাবেই যারা উপলব্ধি করি, তাদের উদযাপনের স্টাইলটা একরকম। আর যারা এটাকে শুধু একটা অনুষ্ঠান, একটা অকেশন, একটা ফেস্টিভ্যাল মনে করেন, তাদের এই উদযাপনের ধরনটাও আলাদা। আমরা সবাই জানি যে আজ থেকে প্রায় ৪৫০০ বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার প্রিয় পুত্র হযরত ইসমাইলের, পিতা পুত্রের দুজনের কোরবানির স্মৃতিকেই ধারণ করে কিন্তু প্রতি বছর ঈদ উল আজহা মুসলিম সমাজে পালিত হয়। এবং এটা হচ্ছে একটা পশু কোরবানির মধ্য দিয়ে আমরা এই উৎসবটার মুখ্য জিনিসটাকে ফোকাসে নিয়ে আসি। আলটিমেটলি এর তাৎপর্যটাই হচ্ছে যে শুধু দৃশ্যত রূপকর্তে একটা পশু আমরা কোরবানি করি, কিন্তু এর অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে মানুষের হৃদয়, মনে তার যে পশুত্ব আছে, ভেতরে একটা পশু থাকে যা মানুষকে পাপাচার, অনাচার, অপকর্ম, সমাজ, সভ্যতা বিরোধী কাজে প্রলুব্ধ করে। সেই পশুকে কোরবানি দিয়ে, পশুত্বকে বিসর্জন দিয়ে মানবতা, মনুষ্যত্বের বিকাশ ঘটানো, এটা হচ্ছে পবিত্র ঈদ উল আজহার আসল শিক্ষা। এর বাইরে গরিব, দুঃখী, অভাবী, নিরন্ন, অন্নহীন, বস্ত্রহীনের পাশে দাঁড়ানো, ইবাদত বন্দেগী করা এবং আল্লাহকে ভালোবেসে তার হুকুম পালনের জন্য সব কিছুকে স্যাক্রিফাইস করাই হচ্ছে প্রকৃত কোরবানির শিক্ষা। তো আমি ব্যক্তিগতভাবে ঈদ সেভাবেই পালন করেছি। আমার গ্রাম খুলনা জেলার ফুলতলা উপজেলার শিরোমণি গ্রামে আমার থানার কেন্দ্রীয় ঈদগাহতে আমি ঈদের নামাজ আদায় করেছি, নিজের বাড়িতে কোরবানি করেছি, গরিব দুঃখী আত্মীয় স্বজনের কাছে গোশত বিতরণ করেছি, আবার আত্মীয় স্বজনের বাড়িতে আমরা বেড়াতে গেছি, আবার আমার দলীয় কার্যক্রমে ঈদ পুনর্মিলনী রিইউনিয়ন, জনগণের মাঝে পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সেখানে আমি অ্যাটেন্ড করেছি। এইভাবেই
ঈদের দিনগুলো আমি কাটিয়েছি। বাহ, জেনে ভালো লাগলো। আপনার অনেক দীর্ঘ সময়ের রাজনৈতিক ক্যারিয়ার। 1974 সালের দিকে জাসদ ছাত্রলীগের সাথে আপনি যুক্ত ছিলেন, পরে 1975 সালে জামাতের সহযোগী ছাত্র সংগঠনে যুক্ত হন। এই যে শুরুটা, আপনি যদি আমাদেরকে শুরুর জার্নিটা বলেন যে কিভাবে রাজনীতির হাতে খড়ি হলো, কিভাবে শুরুটা হলো, একটু যদি একটু বলেন। ধন্যবাদ। যে কোনো মানুষের পুরানো কথা তুললে তো একটু ভালো লাগে, নস্টালজিক হয়ে যেতে হয়, একটু স্মৃতিকাতর হয়ে পড়তে হয় আমাদের। তো আমি এসএসসি পরীক্ষায় 74-এ দিয়েছি এবং তারপরেই আমার যারা সিনিয়র বড় ভাই ছিলেন এলাকায়, তারা জাসদ ছাত্রলীগ করতেন। আর আমি একেবারেই ছাত্র জীবন থেকে কিছুটা সংগঠক টাইপের, একটু কালচারাল বিতর্ক, ক্লাব সংগঠন, ফুটবল খেলা, কিছুটা কালচারাল মনে এবং সোশ্যাল মেন্টালিটির ছিলাম। সে কারণেই হয়তো আমার বড় ভাইরা আমাকে, যারা জাসদ ছাত্রলীগে ছিলেন, তারা আমাকে সেই সংগঠনে অন্তর্ভুক্ত করেন। আমি সেই জাসদ ছাত্রলীগেই জড়িয়ে পড়ি। আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র। আমরা সেই স্লোগান, সেই বই পুস্তক পড়া, রাজনৈতিক কর্মসূচিতে ক্যাম্পাসে যাওয়া ছাত্রলীগ সংগঠিত করার জন্য করি। ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে গেলাম 75-এর মাঝামাঝি সম্ভবত। তখনও আমি এই জাসদ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম। আচ্ছা। পরবর্তীকালে ছাত্র সংগঠনের মধ্যে ইসলামী ছাত্র শিবির যখন ওপেনলি 1977 সালের 6 ফেব্রুয়ারি তাদের যাত্রা শুরু হলো, সেই দাওয়াত আমি পেলাম এবং ধীরে ধীরে সেই দাওয়াত আমি গ্রহণ করলাম। এই কারণে করলাম যে জাসদ ছাত্রলীগে গিয়েও আমি যে রাজনীতির শিক্ষাটা ওই সংক্ষিপ্ত সময় পেয়েছিলাম, যে সমাজটাকে বদলাতে হবে, সমাজ, দেশ, রাষ্ট্র, মানুষের কল্যাণই হচ্ছে রাজনীতি। তো সেখানে বলা হয়েছিল সমাজতান্ত্রিক আদর্শ দিয়ে সমাজকে পরিবর্তন করতে হবে। তো আমি দেখলাম যে ইসলাম তো একটা আইডিওলজি, এখানে ইকোনমি আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে, সমাজ আছে, সভ্যতা আছে, পারিবারিক জীবন আছে, রাষ্ট্রীয় জীবন আছে, অর্থনৈতিক জীবন আছে, আন্তর্জাতিক জীবন আছে, জুডিশিয়ারি আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, এভরিথিং ইজ দেয়ার। ফলে আমি তো ইসলামী আদর্শের মধ্যেই তো সমাজের সমাধান খুঁজে পাই, কল্যাণ তো খুঁজে পাই। ফলে শুধু একটা ইডিওলজিক্যাল চেঞ্জ করে আমি তখন ইসলামী আদর্শের মধ্য দিয়েই সমাজ গঠনের রাজনীতি পছন্দ করি। জামাতের মধ্যে আসলে সবকিছু খুঁজে পেয়েছিলেন ওই সময়টাতে, যে কারণে পরিবর্তন। জামাতের মধ্যে না, আমি ইসলামের মধ্যে খুঁজে পেয়েছি। ইসলামের মধ্যে খুঁজে পেয়েছেন ওই সময়। তো সেই ইসলামী আদর্শ প্রতিষ্ঠার কাজে ছাত্র জীবনে যাদেরকে আমি পেয়েছি, সেখানে আমি যোগ দিয়েছি। এর চেয়ে কোনো ভালো সংগঠন পেলে আমি হয়তো সেখানেই যেতাম। জি, মুক্তিযুদ্ধের সময় তো আপনি রাজনীতিতে যুক্ত ছিলেন না। আমি তখন তো ক্লাস 8-এ পড়ি। জি, তখন আপনি মুক্তিযুদ্ধকে একটা বাইরের মানুষের, একটা কিশোরের দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখেছেন? আপনার তখন কি মনে হয়েছে? তখন সিনসিয়ারলি স্পিকিং, আমার যখন ক্লাস 8-এ আমি পড়ি, মোস্ট প্রবাবলি 1971, রাজনীতি অত সচেতন, অত বুঝার জ্ঞান নেই। আমার বয়স সম্ভবত তখন হবে 12 পেরিয়ে, আমি হয়তো 13-তে এসেছি। ওই সময় আসলে অত পলিটিক্স বোঝার বয়স হয়নি আমার। ছাত্র জীবনে কিন্তু একটা ক্লাস আমি অ্যাডভান্স পড়েছি, ক্লাস 3 থেকে 4 না পড়ে 5-এ উঠছি। ফলে ওখানেও আমার বয়সের দিক থেকে আমার একটু পেছনে ছিলাম। ফলে এইটুকু শুধু বুঝতাম যে দেশে একটা গন্ডগোল হচ্ছে, একটা যুদ্ধ হচ্ছে, এর হিস্ট্রিটা কি, এর পেছনের কি, এত বিষয় অতটা জানবার মতো পলিটিক্যাল নলেজ তখন আমার ছিল না। চারিদিক থেকে যুদ্ধ বিগ্রহ, আমার পরিবার, আমার আব্বা আম্মা, আমার দাদা তখন জীবিত ছিলেন, চারিদিক থেকে বিভিন্ন যুদ্ধের খবর পাচ্ছি। ইন্ডিয়ান সেনারা বর্ডার ক্রস করে চলে এসছেন, পাকিস্তানি আর্মি যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে তারা খুলনা শহরের দিকে মার্চ করেছে। ফলে দুটো বাহিনী মুখোমুখি হয়ে গেল। আপনি দেখবেন মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্যে ব্যাটল অফ শিরোমণি নামে একটা চ্যাপ্টার আছে, ওই শিরোমণি ছিল আমার গ্রাম। তো সেখানেই কামানের গোলা, যুদ্ধের শেল এসে পড়ছে, সেনাবাহিনী আমরা দেখছি ছোটাছুটি করছে। তখন গ্রামবাসী বলে যে না, এই গ্রামে থাকাটা তো আমার জন্য সেফ হবে না, আমাদের গ্রাম ছাড়তে হবে। তখন আমি হাফ প্যান্ট পরা স্কুলের ছাত্র, তখন আমরা আব্বা আম্মা সহ আমাদের গ্রাম ছেড়ে 2 নদী পার হয়ে আমরা মোস্ট প্রবাবলি ডিসেম্বরের সম্ভবত প্রথম দিকে আমরা গ্রাম ছেড়ে আমার পরিবারের সঙ্গে আমরা নিজেদের আত্মরক্ষার জন্য দূরে আত্মীয় স্বজনের কাছে আমরা চলে যাই। তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা নৌকায় করে আবার গ্রামে ফিরে এসে দেখি যুদ্ধ বিধ্বস্ত আমার গ্রাম, বাড়িঘর ধ্বংস হয়েছে,
বিভিন্ন সেনাবাহিনীর নানা ইকুইপমেন্টস, অস্ত্র, গোলা বারুদ, ইলেকট্রনিক যন্ত্রপাতি যেখানে সেখানে ফেলা, অনেক মানুষের লাশ, অনেক ট্যাঙ্ক পুড়ে গেছে, গাড়ি পুড়ে গেছে, মানে যুদ্ধবিধ্বস্ত দেশের কিছু দৃশ্য আমার গ্রামের উপর দিয়ে ঘটে গেল। এটা দেখবেন ব্যাটল অফ শিরোমণি নামে মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্যে আমার গ্রামের এই যুদ্ধের স্মৃতিটা আছে। ফলে আমার ওই সময়টা, বয়সটা এরকমই ছিল, আমি ওইভাবেই ওই সময়কার যুদ্ধটা দেখেছি। ক্লাস 8-এ থাকা অবস্থায় আসলে একটা কিশোরের চোখ থেকে যেভাবে যুদ্ধকে দেখা যায় সেভাবেই দেখা। আপনি বলেছেন ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধের আগের জামাতে ইসলামী আর এখনকার জামাতে ইসলামী এক নয়। পাকিস্তান আমলের সেই রাজনৈতিক প্রেক্ষাপট, তখনকার যারা রাজনৈতিক দল ছিল তাদের রাজনৈতিক পলিসি, ভূমিকা এখনকার সাথে খুব একটা মেলে না। স্বাধীনতার পর অনেক পরিবর্তন হয়েছে। সেই সময়কার জামাত ইসলামী আর এখনকার জামাত ইসলামী যেহেতু এক নয়, বহুবার জামাতের গঠনতন্ত্র, নীতি, পদ্ধতি বদল হয়েছে। তো ৭১-এর জামাত এবং এখনকার জামাত আমি যদি তুলনা করি, আপনার কাছেই তুলনাটা রাখি, আপনি কোন সময়টাকে ভালোভাবে এগিয়ে রাখবেন? ভালো কথা বলেছেন। আপনি লক্ষ্য করবেন আমাদের জামাত ইসলামীর গঠনতন্ত্রের 22তম সংশোধনী লাস্ট যেটা হয়েছে, এবং আমাদের স্বাধীনতার পরে জামাত ইসলামী যখন জামাতের নামে কাজ করার অনুমতি পেল, ফ্রম 79 জামাত ইসলামী ওপেন কাজ শুরু করলো, এবং 79 থেকে নিয়ে একেবারে 26 গ্রহণযোগ্য সব কয়টা জাতীয় নির্বাচনে জামাত ইসলামী কিন্তু পার্টিসিপেট করেছে। তো যেটা আপনি বলেছেন যে ৭১ সালে জামাত ইসলামী যারা করতেন, যে সমস্ত মুরব্বীরা ছিলেন, আমরা অনেককে দেখিনি, অনেকে নাই, প্রায় নাই, সেই সময়কার প্রেক্ষাপটে তারা কখন কি পলিটিক্যাল পলিসি নিয়েছেন, দল চালিয়েছেন, তখনকার পলিসি, কাজের পদ্ধতি, ধরন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তো একরকম হতেই পারে। সেটা যেহেতু আমরা ওই সময় ছিলাম না, আমরা সেই বক্তব্য আমাদের দেওয়াও সমীচীন নয়। এখন আমরা মনে করি আমাদের গঠনতন্ত্র, অর্থাৎ এখনকার জামাত ইসলামের গঠনতন্ত্র দেখবেন একেবারে ইন্ট্রোডাকশনে, প্রস্তাবনাতে আমরা বলেছি, প্রিয়াম্বলে, যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের যে ঐতিহাসিক অবদানকে স্বীকার করা শুধু নয়, এটাকে আমরা ধারণ করি এবং তাদের বীরত্বের স্বীকৃতি আমাদের সংবিধানে দেওয়া হয়েছে। এবং জামাত ইসলামের যারা সদস্য হতে চাইবে তাদেরকে দেশের স্বাধীনতা সর্বোত্তর রক্ষায় আত্মত্যাগ স্বীকারের প্রতিশ্রুতি দিয়ে জামাত ইসলামীতে সদস্য হতে হবে। ফলে আমরা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা যারা ছিলেন, মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি, মুক্তিযোদ্ধাদের, বীর মুক্তিযোদ্ধাদেরকেও আমরা জাতির জন্য তারা বড় অবদান রেখেছেন, তাদের জীবনের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে তারা সম্মানিত এবং তারা মর্যাদা পাওয়ার অধিকারী। এবং এই যে ২৪-এর গণ অভ্যুত্থানকে ৭১-এর সাথে তুলনা করার যে বিষয়টা এখন উঠে আসছে, সব জায়গা থেকে সবাই বলছে, ৭১ আর ২৪-কে মুখোমুখি অবস্থানে দাঁড় করানোটা কি আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়? না, আমি এটাকে মোটেই যুক্ত মনে করি না, যুক্তিযুক্ত মনে করি না। কারণ দুইটার পলিটিক্যাল প্রেক্ষাপটটা কিন্তু ডিফারেন্স। যারা এটা করেন আমি বুঝি না তারা কি কারণে এটা করেন। এটার সাথে একটার সাথে মিলানো বা কন্ট্রাডিক্ট করা বা একই রকম করে দেখা কোনোটাই উচিত নয়। 71-এর প্রেক্ষাপট এক জিনিস, তার উদ্দেশ্য এক জিনিস, আর জুলাই অভ্যুত্থানটা স্বাধীন বাংলাদেশের কর্তৃত্ববাদী শাসন, দলীয়করণ, ভিন্ন মতের উপরে দমন পীড়ন, অর্থ পাচার, লুটপাট, গণতন্ত্র হরণ করা, এক ব্যক্তির হাতে শাসন ক্ষমতাকে সীমাহীন ক্ষমতা দিয়ে দেশের জুডিশিয়ারি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সব কিছু ধ্বংস করে দিয়ে, কুক্ষিগত করে অর্থ পাচার করে দেশের শিল্প, বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ইভেন আমি বলবো মুক্তিযুদ্ধের যে 3টা মহান লক্ষ্য ছিল, সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচার, বিগত আওয়ামী শাসন আমলের এই 17 বছরের কথাই যদি ধরি আমি, এর কোনোটাই তো রক্ষা তো হয়নি, বরং একেবারে কি বলা যাবে, আজীবন ক্ষমতায় থাকবার জন্য যেভাবেই রাষ্ট্রটা চালাতে হয়, রাষ্ট্রের কাঠামোটা তৈরি করতে হয়, সেভাবেই দেশটা চলছিল। জনগণের কোনো অধিকারের স্বীকৃতি এখন ছিল না। ফলে একটা আউটবাস্ট হয়েছে 24-এর জুলাই গণ অভ্যুত্থানের। এটা শুধু যে কোটা আর মেধা যা দৃশ্যতে মনে হয়, এটার মধ্যেই কিন্তু ওটা সীমিত ছিল না। অর্থনৈতিক অনিয়ম, অত্যাচার, জুলুম, নির্যাতন, ক্রস ফায়ার, গ্রেফতার, আয়নাঘর, কথা বলতে না দেওয়া, মিটিং করতে না দেওয়া, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, রাজনৈতিকভাবে পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে মানুষদেরকে বছরের পর আটকে ফেলা, গ্রেফতার করা, ফাঁসি দেওয়া,
দিব্যি মিথ্যা মামলা সাজিয়ে মানুষের উপর নির্যাতন করা, এগুলো চলতে চলতে আলেম ওলামা, ইসলামী ব্যক্তিত্ব, ধর্মীয় ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার, ছাত্র সমাজ, শ্রমিক সমাজ, সবটার উপরে এমনভাবে জুলুম নিপীড়ন নেমে আসলো যে সবটারই একটা বিস্ফোরণ, গণবিস্ফোরণ, একটা আউটবাস্ট হিসেবেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু তাদের সব দাবি দেওয়ার মধ্য থেকে এখন এক দফায় তখন চলে আসলো যে সরকারকে পরিবর্তন করতে হবে। সেজন্য সেইটার প্রেক্ষাপটে এক জিনিস, আর 71-এর প্রেক্ষাপট ছিল আর এক জিনিস। সেজন্য আমরা এই দুইটাকে মেলাবার পক্ষে নই, দুইটাকে দুই জায়গায় রেখেই মহিমান্বিত করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি 24-এর একটা নাম দিতে, অনেকে অনেক নামে এটাকে ব্যাখ্যা দিয়ে থাকে, অনেকে গণ অভ্যুত্থান বলে থাকে, আপনি কি বলবেন? আমি এটাকে অভ্যুত্থানই বলবো। এটাকে আমি বলবো 24শে জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থান। এখানে ছাত্ররা অসাধারণ ভূমিকা রেখেছে, জনগণও তাদের ডাকে নেমেছে, এই জন্য এটাকে আমি বলবো এটা একটা ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। ছাত্র গণ অভ্যুত্থানে কোনো রাজনৈতিক দলকে আপনি সামনে এগিয়ে রাখবেন যে তারাও অনেক বেশি ভূমিকা রেখেছে, নাকি এটা আসলে গণমানুষের এক চাওয়া ছিল? আমি মনে করি আপনারও মনে থাকার কথা, অবশ্য ওই সময় আমি কারাগারে, আমাকে 19শে জুলাই গ্রেপ্তার করা হয় আমার বাসা থেকে। তার প্রায় মাস 2-2.5 আগে আমি জেল থেকে বেরিয়েছি কেবল। আমার কারা জীবন কিন্তু প্রায় 7 বছরের বেশি এই ফ্যাসিবাদী জুলুমের শিকার হয়ে আমি, এবং আমার প্রায় 52টা মিথ্যা মামলা আমার নামে দেওয়া হয়েছিল। যে মামলার কোনো অভিযোগ, এজাহার, চার্জশিটের একটা সেন্টেন্সের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, সেই সব মামলায় আমাকে দেওয়া হয়েছে। কারাগারে থাকা অবস্থায়ও নানান মিথ্যা মামলা বাইরে থেকে দেওয়া হয়েছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই গণ অভ্যুত্থানটা কারাগারে থেকে আমরা যখন খবরের কাগজ পড়ছি আর মেসেজ পাচ্ছি ঢাকা কেন্দ্রীয় কারাগারে, প্রতিদিনে শত শত লোক মারা যাচ্ছে, মানুষ বিক্ষোভে নামছে। শেষে তো 3, 4, 5 আগস্টের একেবারে শেষ মুহূর্তে আমরা প্রতিদিন, আমি তখন ডিবির রিমান্ডে, আমার সঙ্গে বিএনপির, জামাত, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের অনেক নেতাকর্মীরা তখন কারাগারে এবং রিমান্ডে। আমরা প্রতিদিন মেসেজ পাচ্ছি, বাইরে থেকে যারা ঢুকছে খবর পাচ্ছি, বিভিন্ন জায়গায় শত শত লোক মারা যাচ্ছে। তো রাজধানী ঢাকায় মনে হচ্ছিল সারা বাংলাদেশের বিভিন্ন প্রবেশপথ থেকে, রাজধানীর প্রবেশপথ থেকে হাজার হাজার মানুষ প্রবেশ করছে, এবং প্রতিদিন যেসব ঘটনা ঘটছে আন্দোলনের, অভাবনীয়ভাবে একটা এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ ভিন্ন স্টাইলের কর্মসূচি একের পর এক ছাত্রনেতারা দিচ্ছেন। কিন্তু সেই ছাত্রনেতারা কোনো দল কেমন করেন না, এবং আন্দোলনটা শেষ পর্যন্ত 4-5-এ এসে এমন পরিণত রূপ লাভ করলো, সে আন্দোলনের দৃশ্য দেখে, স্টাইল অফ লিডারশিপ দেখে কেউ বলতে পারবে না যে এই আন্দোলনের নেতা অমুক এবং এই আন্দোলনের দল অমুকটা নেতৃত্ব দিচ্ছে। বরং মনে হয়েছে কি যে এই আন্দোলনটা একটা সার্বজনীন রূপ ধারণ করেছে। এখানে হকার, মহিলা, শিশু, শিক্ষক, ছাত্র, শ্রমিক, বুদ্ধিজীবী, ওলামা, কোনো সেক্টর বাকি ছিল না, সব রাস্তায় নেমে এসেছে। বাংলাদেশের ইতিহাসে কিন্তু কোনো আন্দোলন এত সার্বজনীন রূপ ধারণ করেনি, কেউ মনে হয় বাকি ছিল না, সব রাজপথে নেমে এসেছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে অনেক রাজনৈতিক দলই এটা নিজেদের কৃতিত্বে অর্জিত একটা স্বাধীনতা, মাস্টার মাইন্ড, জি, অনেক কিছু বলেছে। এখন এই বিষয়ে আপনার মন্তব্য কি, যে এক একটা রাজনৈতিক দল এবং অনেক ধরনের মন্তব্য করেছে, নিজেরা ক্ষমতা সবকিছুর এই অর্জনটাকে নিজেদের দিকে নেয়ার চেষ্টা করেছে, এই বিষয়ে আপনার মতামত? আমার মতামত হচ্ছে যে এই আন্দোলনের কোনো একজন ব্যক্তিকে মাস্টার মাইন্ড বলা ঠিক হয়নি। এর মাস্টার মাইন্ড ছিল জনগণ এবং তরুণ সমাজ। তারুণ্যের অজেয় শক্তি যদি এইভাবে অকুতভয়, মৃত্যুভয়হীন চেতনা নিয়ে রাজপথে না নামতো, এই আন্দোলন সফলতার এই মুখ কিন্তু দেখতো না। সেজন্য গোটা তরুণ সমাজকে আমি এই আন্দোলনের ক্রেডিট দেব, এবং এরাই ছিল আন্দোলনের মাস্টার মাইন্ড। জি, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই প্রসঙ্গে যদি একটু আসে, জনরায়কে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে। এরপরও দেশের শান্তি শৃঙ্খলার স্বার্থে কষ্ট চাপা দিয়ে ফলাফল মেনে নিয়েছে জামাত। তার মানে এই নয় যে আমরা অন্যায়, অসত্য, অনিয়মকে মেনে নেব। আপনি বলেছেন যে গেল জাতীয় নির্বাচনে এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং বলতে আপনি কি বুঝেন? আপনাকে আমি বলি চিন্তা করতে, যে একটা দেশের ভোট গ্রহণ পর্যন্ত 7:30টায় সকালে ভোট শুরু হয়েছে, 4:30টায় শেষ। দীর্ঘকালের মানুষের প্রত্যাশা ছিল যে এবারের ভোটটা বোধহয় একটু ক্রেডিবল হবে,
নিউট্রাল হবে এবং নিরপেক্ষ হবে। বিএনপি, জামাত সহ সব ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা ছিলাম, জনগণ কিন্তু সে আশায় ছিল যে এবারের ইলেকশনটা বারবার 18-তে, 24-এ, হ্যাঁ, তারপরে আপনার কি বলে যত নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়েছে সেগুলো কোনোটাই নিরপেক্ষ হয়নি। এই জন্য ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের একটা দারুণ রকম আশা নিয়ে জাতি অপেক্ষা করছিল। ভোট গ্রহণ হয়ে গেল, সকাল থেকে ভোটাররা যাচ্ছে বাধাহীনভাবে। কোনো স্থান থেকে কিন্তু আমরা এই খবর পাইনি যে অমুক জায়গায় ব্যালট বাক্স নিয়ে ছুটে গেল, ওখানে মারামারি হলো। উল্লেখযোগ্য তেমন কিন্তু দৃশ্যমান কোনো ঘটনা কিন্তু আসেনি। এক্সট্রাঅর্ডিনারি ইঞ্জিনিয়ারিং এই কারণে বলেছি যে ভোট গ্রহণ পর্যন্ত ঠিক আছে, কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো যে গ্রহণের পরে ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি করা, মিডিয়াতে খবর সরবরাহ করা, ডিক্লারেশন, রিটার্নিং অফিসারের যে কন্ট্রোল রুমে রেজাল্ট তৈরি করা, এই যে পিরিয়ডটা, মিডিয়াতে খবর আসছে রাত প্রায় 8টা, 8:30 পর্যন্ত বোধহয় সব মিডিয়াতে খবর আসছে, চারিদিক থেকে 11 দলীয় নির্বাচনী ঐক্যের এমপিদের বিজয়ের ফলাফল এমনভাবে আসতে লাগলো, হঠাৎ 1-1.5 ঘন্টা মিডিয়ায় ফলাফল প্রচার বন্ধ, বিস্মিত। এবং যে খবর প্রথম আসছিল 11 দলের একটা বিরাট সংখ্যক নির্বাচনে বিজয়ের খবর কিন্তু এসে হাজির, হঠাৎ মিডিয়া খবর আর বলে না। গভীর রাত থেকে আবার যে খবর আগে আসেনি সেই সব নতুন করে খবর আসতে শুরু করলো। তা এটা হচ্ছে কি এক্সট্রাঅর্ডিনারি, অর্থ হচ্ছে যে নির্বাচন চলাকালীন কোনো দৃশ্যত কোনো না, ভোট গ্রহণের পরে গিয়ে এই ইঞ্জিনিয়ারিংটা, এটা একটা। সেকেন্ড হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তো নিজেই বলে ফেললেন, আমি বলি ওনাকে আত্মস্বীকৃত রাজসাক্ষী, তিনি বলে ফেললেন যে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে যে ইসলামী দল বা তার ভাষায় জঙ্গিবাদ, মৌলবাদ নানান প্রসঙ্গ আনতে গিয়ে বললেন যে তারা তো, তাদের একটা অংশ তো এখন ক্ষমতায় আছে, ওনারা জামাতকে মিন করতে চাইলেন। তো একজন উপদেষ্টা উনি বললেন যে তাদের একটা অংশ যদি বিরোধী দলের থেকেও থাকে, তাদেরকে তো আমরা মেইন স্ট্রিমে আসতে দেইনি। হোয়াট ডু ইউ মিন বাই আসতে দেইনি? তার অর্থ হচ্ছে যে, এবং আমি বলিনি, আমরা প্লুরাল, তার অর্থ হচ্ছে যে উনি সহ একটা গ্রুপ ছিলেন মেইন স্ট্রিম বলতে, অন্তর্বর্তীকালীন একজন উপদেষ্টার এই কথাটাকে আমি সাক্ষী হিসেবে বলছি, দায়ী এর সঙ্গে আরো অনেকে আছে। তো সে আমরা বলার কারণে এটার জবাব তো উনি দেবেন যিনি বললেন যে আমরা আসতে দেইনি। তো মেইন স্ট্রিম বলতে আমরা তো অপোজিশনে ছিলামই, তাহলে অপোজিশনকেও যদি বলা হয় মেইন স্ট্রিম নয়, তার অর্থ হচ্ছে যে গভর্নমেন্টের মেজরিটি অর্জন করে সরকার গঠনের মতো মেজরিটি পাওয়ার ক্ষেত্রে ওনারা আসতে দেননি, সেখানে তারা ভূমিকা রেখেছেন। ফলে এই যে একটা ব্যালট বান্ডিল করে গণনা হইতেছে, পরে তো ধরা পড়েছে এগুলো, আমার নির্বাচনী আসনও ধরা পড়েছে, আমাকে তো মাত্র 1300 ভোটের ব্যবধানে হারায় দেওয়া হয়েছে, 6500 ব্যালট আমার বাতিল করা হয়েছে, আমি আমার আসনের কথা বলছি খুলনাতে। মাঝখানে 50-60টা ধানের শীষের ব্যালট, মানে দাড়িপাল্লার ব্যালট, উপরে কিছু ধানের শীষ, নিচে কিছু ধানের শীষ, গার্ডার দিয়ে আটকে বলে এটা 100 ধানের শীষ বলে চালায় দেওয়া হয়েছে। আমাদের কয়েকজন এজেন্ট চ্যালেঞ্জ করছে, এটার মধ্যে আমি দেখছি দাড়িপাল্লার ব্যালট আছে, এটা ধানের শীষের বান্ডিল হবে কেন? খোলেন, খুলে গিয়ে দেখা গেছে যে ওর মধ্যে দাড়িপাল্লার ব্যালট পাওয়া গেছে। তো এটা হলো 5-7টা কেন্দ্রে যেখানে আমরা ধরতে পেরেছি আমার এজেন্টরা, সেখানে এটা। তাহলে যেগুলো খবর আমরা ধরতে পারি নাই, যে সমস্ত এজেন্টরা আমাদের ভয়ের কারণে দুর্বলতা দেখিয়েছে, এরকম অজানা বহু জায়গায় মানে দাড়িপাল্লাকে গার্ডার দিয়ে আটকে উপরে নিচে ধানের শীষ করে 100 ধানের শীষ বলে কাউন্ট করা হয়েছে। তো আমার কথা হচ্ছে যে আমরা তো ওই সময় যে কটা ধরতে পেরেছি প্রতিবাদ করেছি, আবার পুনর্নয়ন ঠিক করেছি, কিন্তু আমার 150টা নির্বাচনী ভোট কেন্দ্র ছিল শুধু আমার এলাকায়, তাহলে কত লক্ষ কেন্দ্র ছিল, কত জায়গায় কতজন এটা ধরতে পেরেছে। এই জন্য আমরা বলেছি যে ভোট গ্রহণের পরে যে এইভাবে মিডিয়া গণনা, তারপর প্রচুর রেজাল্ট শিট আমার কাছে আছে, কোর্টে আমি যে মামলা করেছি, যেখানে প্রিজাইডিং অফিসারের বা এজেন্টদের স্বাক্ষর ছাড়া সাদা কাগজে এজেন্টকে আগে বলা হয়েছে তোমরা সন্দেহ হয়ে যাবে, সই করে তোমরা চলে যাও, সই ছাড়া রেজাল্ট শিট, এইগুলো দিয়ে আপনার বেশ কয়েকটি মন্তব্য দেখেছি যে আপনি বলেছেন অসততার কারণে আপনাকে হারতে হয়েছে, পরাজিত হতে হয়েছে,
কালো টাকার ব্যবহার হয়েছে, অনেক কিছু আপনি অভিযোগ করেছেন। 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আপনি খুলনা 5 আসন থেকে জামাতের মনোনয়নে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এবারে নির্বাচনে হেরেছেন, কারণগুলো আপনি বললেন। আপনার দলের রাজনৈতিক সহকর্মী যারা নির্বাচিত হয়ে সংসদে এই মুহূর্তে অবস্থান করছেন, দলের হয়ে কথা বলছেন, তাদের পারফরমেন্স যদি আপনি বলেন যে সংসদে তাদের অবস্থান, তাদের কথা বলা সবকিছুকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? হ্যাঁ, ভালো কথা বলেছেন। এবার আমাদের জামাত ইসলামীর এমপির সংখ্যা এখন 68 আর 11 দলীয় ঐক্যের ওনাদেরকে যোগ করলে আমাদের হয় 77। তো এর ম্যাক্সিমাম হচ্ছে নতুন নির্বাচিত। আমাদের 68 জন জামাত ইসলামের এমপির মধ্যে 4 জন পুরাতন আছেন, তো বাকি 64 নতুন। ফলে নতুন হলে একেবারে প্রথম অধিবেশন তো কেবল গেল, পার্লামেন্টে তো ধরেন আপনারা দেখেন, আমরা তো পার্লামেন্টে ভূমিকা পালন করেছি, চট করে গিয়ে কিন্তু পার্লামেন্টে একটা লোক একই সময় হঠাৎ করে খুব একটা ভালো করে উঠে একটু সময় লাগে। তো আমাদের এমপিদের ভূমিকা নতুন হিসেবে ধীরে ধীরে তারা ভালো করতে শুরু করেছেন। এই সেশনটা শেষ হলো, 7ই জুন বাজেট সেশন শুরু হবে। আমরা আশা করি আগামী সেশন এবং ডে বাই ডে ইনশাল্লাহ আমাদের এমপিদের পারফরমেন্স, বিভিন্ন বিধিতে কথা বলা, পয়েন্ট অফ অর্ডার, আইন প্রণয়ন, নানান বিধিতে জনস্বার্থ বিষয়ক প্রশ্নগুলো নিয়ে আসা, জাতীয় ইস্যুতে কথা বলা। অলরেডি প্রথম অধিবেশনে আমাদের লিডার অফ দি অপোজিশন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আমাদের, আপনাকে যদি আমি বলি যে আপনি মূল্যায়ন করেন, আউট অফ 10 আপনি একজন নেতা হিসেবে মূল্যায়ন করেন আপনার সংসদ সদস্য যারা রয়েছেন তারা যেভাবে কথা বলছেন, আপনি কত দেবেন? আমি আপনাকে যদি বলা হয় যে আপনার দলের সংসদ সদস্যরা যেভাবে কথা বলছেন, তাদের কথা বলাকে মূল্যায়ন করতে বললে, 10-এর মধ্যে আপনাকে নাম্বার দিতে বললে আপনি কত নাম্বার দেবেন? নতুন হিসেবে আমি বলবো যে একেবারে 100-র মধ্যে 100 না পেলেও তারা একেবারে কাছাকাছি। নিউ হিসেবে আমরা তো সব নিউ পার্লামেন্টারিয়ানদেরকে দেখেছি। আপনি এখন দেখেন যারা নতুন, এখন প্রধানমন্ত্রীও তো নতুন এমপি, শুধু আমাদের বিরোধী দলের দিকে তাকাবেন কেন? তো আপনি সেভাবে মার্কিং করেন। এই জন্য আমি মনে করি যে, আমি বলছি না একবারে 100, কিছু কম হলেও এটা শুরু হয়েছে, ইনশাল্লাহ এটা কভার করে যাবে। আচ্ছা, এই মুহূর্তে যে এই জামাতের 11 দলীয় জোটের 68টা বা তার বেশি আসন পাওয়া, সবকিছু মিলিয়ে দলীয় যে অবস্থান, এর কারণে আপনার কি মনে হয় যে দলীয়গতভাবে আপনাদের পারফরমেন্স আরো ভালো হতে পারতো, আরো সংসদ নির্বাচনে আরো বেশি আসন পাওয়ার সম্ভাবনা ছিল? আপনি যেহেতু বলছিলেন ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাও আপনি দেখেছেন এবং সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন যে অনেক কারণে যেতে পারেননি, আমরা যদি ধরে নেই স্বাভাবিকভাবে সংসদ নির্বাচনটি হয়েছে আপনার ভাষ্যমতে, তাহলে আপনি জামাতকে কোথায় দেখতে চান, কোথায় দেখেন? আমাদের কাছে যে রিপোর্ট ছিল, আমরা তো ইলেকশনের আগে কয়েকবার সার্ভে করেছি আমাদের কনস্টিটিউয়েন্সিগুলো, এবং আমরা নিজেরা দলীয় শুধু নয়, আমরা নিউট্রাল থার্ড অথরিটি দিয়ে আমরা আমাদের নির্বাচনী আসনগুলোকে সার্ভে করেছি। তাতে নির্বাচন যদি এই ইঞ্জিনিয়ারিং বা যে সমস্ত অভিযোগের কথা আমরা পরে শুনছি, জানছি, এবং একজন উপদেষ্টার যে ইঞ্জিনিয়ারিং এর কথা আসতে দেয়নি, এই সব ধরনের বাধা বিপত্তি কিছুই না হতো, তো জনগণই তো আপনি দেখেছেন ফ্লোটা কিভাবে উঠলো। মানুষ কিন্তু পারসেপশনটা এমন ছিল মানুষের যে জামাতবাদী আবার সরকার গঠন করতে যাচ্ছে। তো আমরা তো ধরে নিয়েছিলাম যে আমরা প্রায় 170-তে চলে যাব যদি ইলেকশনটা একেবারেই প্রশ্নের ঊর্ধ্বে, ইলেকশনটা যেভাবে জাতির প্রত্যাশা ছিল, আমরা 170টা আসন পেয়ে এটা আমরা আমাদের আশা ছিল, ডিজায়ার ছিল, অ্যাকর্ডিং টু আওয়ার সোর্স অ্যান্ড ইনফরমেশন আমরা এইভাবেই আশা করেছিলাম। আচ্ছা, 200-র বেশি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করলো। এই মুহূর্তে যতগুলো দিন গিয়েছে নির্বাচন থেকে, ভোটের পরে সরকার গঠন করার পর থেকে, আপনি সরকারকে কেমন দেখছেন? আপনি সরকারের অবস্থানকে কিভাবে দেখছেন? সরকার তো কি বলবো, 3 মাস হয়ে পারলো না, সরকার গঠন হলো, পার্লামেন্ট অর্থাৎ সংসদ গঠিত হলো, তো ব্যর্থতা দিয়েই তো তাদের শুরু। প্রথম ব্যর্থতা হচ্ছে যে জনগণের যে গণরায়, গণভোটের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের যে 84টি সংস্কারের বিষয়ে ঐক্যমতের ব্যাপারে গণভোটে ভোট জয়যুক্ত করে 70% জনগণ যে ভোট দিয়েছে, বিএনপি সহ আমরা সবাই কিন্তু জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে আমরা এই জুলাই সনদের ভিত্তিতে এই গণভোটে ভোট দিয়ে আমরা আমাদের রাষ্ট্র সংস্কার করব, এবং প্রেসিডেন্সিয়াল অর্ডার যেটা হলো আপনার নভেম্বরের 13 তারিখে,
সেখানে সংবিধান সংস্কার পরিষদ, গণভোট, সেখানে শপথের ব্যবস্থা এবং গণভোটের জন্য আর একটা 25 নম্বরের একটা গণভোটের অর্ডিন্যান্স জারি হলো। এগুলো কিন্তু বিএনপি সহ সবাই আমরা মেনে নিয়েছি, কেউ নো বলেনি। কিন্তু মেজরিটি নিয়ে ক্ষমতায় যাওয়ার পরে সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদের স্বাক্ষর থেকে নিয়ে ফেব্রুয়ারির একই দিনে জাতীয় ভোট আর গণভোট, মাঝখানে প্রায় 3-4 মাস চলে গেল। আপনি বলেননি যে এটা সংবিধান বিরোধী, এটা রাষ্ট্রপতির এখতিয়ারে নাই, এই সংবিধান মানি না, এই গণভোট বেআইনি। ইভেন গণভোটের পক্ষে হা ভোট দেওয়ার জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আপনারা হাতে ভোট দেন। এই গণভোট বিএনপির প্রস্তাবই ছিল গণভোট হোক, একদিনে হোক। এখন সেখান থেকে পুরো 180 ডিগ্রি ইউটার্ন করে গণভোটকে তারা ইগনোর করে যাচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে যে 70% লোকের কাছে দেওয়া প্রতিশ্রুতি ফ্রম দি ভেরি বিগিনিং অফ দি গভর্নমেন্ট সরকার ইগনোর করে গেল। তার অর্থ হচ্ছে যে এটা হচ্ছে সরকারের প্রথম ব্যর্থতা, যে জনগণের কাছে দেওয়া ওয়াদা রক্ষা করতে পারলেন না। রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে এই রাষ্ট্রকে নতুন মানবিক সমৃদ্ধ বৈষম্যহীন যে বাংলাদেশ আমরা গড়তে চেয়েছিলাম সেই প্রতিশ্রুতি থেকে তিনি সরে গেলেন। এটা হচ্ছে প্রথম ব্যর্থতা। সেকেন্ড, খুন, দুর্নীতি, শিশু ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি একটিও কমে নাই, বরং এখন আরও ক্ষমতাকে পুঁজি করে উপজেলা লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, আর ওই যে জেলা পরিষদ, কর্পোরেশন, প্রশাসক নিযুক্ত করার কারণে সিন্ডিকেট এবং দলীয় মস্তানদের এখানে কিন্তু শুরু হয়েছে। ফলে আমি বলি হত্যা, রাজনীতি, দলীয়করণ, লুটপাট, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের উপরে দখল করতে গিয়ে যে নৈরাজ্য শুরু হয়েছে, দলীয় লোকদেরকে, একজন অথর্ব অযোগ্য লোককে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত করে দিয়ে সব কিছুকে তারা করায়ত্ত করে নিচ্ছে। ফলে আমি সফলতার কিছু দেখি না, এবং দলের মধ্যে এখন মারামারি শুরু হয়েছে, টাকা পয়সা ভাগ বটরা, কে ঠিকাদারি কন্ট্রাক্ট। জামাতে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্ভাগ্যজনকভাবে দিন দিন অবনতি ঘটছে, বেশ কিছু শিশু মারা গেছে, ধর্ষণের ঘটনাও ঘটেছে, এবং এর প্রধান কারণ হিসেবে তিনি দায়ী করেছেন সরকারি দলের লোকেরাই আসলে এসবের সাথে জড়িত। সরকারের দলের লোকেরা যে এসবের সাথে জড়িত, আপনারা যে কথাটা বলছেন এবং আপনিও যেটি বললেন মাত্র, এটার ভিত্তিটা কি? সরকারের উপরই শুধু দায় চাপানো না, আমরা সরকারের উপরে দায় চাপানো বলতে আমরা এইটা বলতে চাই যে এই যে শিশু ধর্ষণ, নিষ্ঠুর, নৃশংস, বর্বরভাবে মানুষদের হত্যা করার এই সুযোগটা পাচ্ছে কেন? ল এনফোর্সিং এজেন্সিকে কাজে লাগিয়ে অপরাধ দমন করার দায়িত্বটা তো সরকারের থাকে, বিরোধী দল সেখানে হেল্প করবে। আমাদের লিডার অফ দি অপোজিশন পার্লামেন্টে বলেছেন যে আমরা সরকারের সব ভালো কাজে সাহায্য করব। আপনি আশ্চর্য হয়ে দেখেননি, সমস্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটা খবর যে একজন বিএনপি নেতা সফরে যাচ্ছেন, তার আগে ফোন করে বলা হচ্ছে যে আমাদের অমুক নেতা সফরে আসবে, 15-16 বছরের একটা মেয়েকে জোগাড় করে রাখবেন। এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, পাবলিক মিটে বলা হয়েছে। পরে তো নিউজে দেখলাম যে এটা নিয়ে যখন তোড়জোড় হয়েছে, আলোচনা হয়েছে, তখন সরকার তাকে দল থেকে বহিষ্কার করেছে। তাহলে কথা হলো যে এক ক্ষমতাসীন দলের কোনো নেতা সফরে গেলে যদি তার জন্য ছোট মেয়েদেরকে জোগাড় করে রাখতে হয়, তো এই চরিত্র, এই শিক্ষা, এই অনৈতিকতা, এই উন্মাদনা যারা যে দলের মধ্যে তৈরি করতে পারেন নেতারা, তাহলে তাদের মদদে, আশ্রয়, প্রশ্রয়, উস্কানিতেই এই ধর্ষণকারীরা সুযোগ পাচ্ছে। ইন দ্যাট সেন্স আমরা বুঝতে চেয়েছি যে এইটার পক্ষে সরকারি মদত ছাড়া এইভাবে এই অপরাধ মাথা চাড়িয়ে উঠতে পারে না। স্বীকার করি বিরোধী দল সহ সব জনগণের এখানে প্রতিবাদ করা উচিত, পাশে দাঁড়ানো উচিত, সরকারকে সাহায্য করা উচিত, কিন্তু সরকারকে তো আগে নিজের দলের মধ্যে এই সংশোধনটা করতে হবে। বিরোধী দলের মধ্যে অনেক সময় অপকর্ম হওয়ার ঘটনা ঘটে, এমন ঘটনা খুব একটা বিরল না। অনেক সময় সমঝোতা কি ভাগাভাগি হয়ে যায় কিনা কিছুটা? না, অপরাধ সব মানুষ, মানব সমাজ অপরাধ প্রবণ, কম বেশি অপরাধ প্রবণতা সবার মধ্যে আছে, কিন্তু সরকারকে ইনিশিয়েটিভ নিতে হয়। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সরকার ইনিশিয়েটিভ, গভর্নমেন্ট উইল টেক ইনিশিয়েটিভ, কিন্তু তিনি সেটা নিচ্ছেন না কঠোরভাবে। আমরা বললাম যে যে নিষ্ঠুরভাবে এই শিশুটাকে হত্যা করা হয়েছে, মাথা আলাদা করা হয়েছে, বডি টুকরা টুকরা করা হয়েছে, একটা বর্বরতম মধ্যযুগীয় ওনারা বলেন আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো অপরাধ করা হয়েছে। মানুষ দাবি করলো যে কিছু অপরাধের বিচার প্রকাশ্যে হওয়া উচিত, তাহলে মানুষ আর ওই অপরাধের চিন্তা করবে না। একজন মন্ত্রী বললেন যে এটা তো মধ্যযুগ না, তো ইসলামী জুরিসপ্রুডেন্সে ধর্ষণ এবং হত্যার শাস্তির যে বিধান জারি করা হয়েছে, লোকেরা এটা বলতেছে প্রয়োজনে আইন সংস্কার করেন, আপনি আইন সংস্কার করে আপনি কিছু নৃশংস হত্যাকাণ্ডের বিচার প্রকাশ্যে করেন, আইনের মাধ্যমেই করেন, বেআইনিভাবে করেন না।
বেআইনিভাবে যাদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে আপনি ওইভাবে করতে যেন না, সেইভাবেই প্রস্তাবনাটা এসছে, তারও ওনারা নিন্দা করেছেন। জি, অর্থাৎ আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো যে প্রয়োজনে আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড ঘোষণা করতে হবে, এই চাওয়াটা আপনাদের মধ্যে ছিল, যেটা আপনি মাত্র বললেন। কিন্তু আপনারা তো কল্যাণ রাষ্ট্রের কথা বলেন, তো কল্যাণ রাষ্ট্রের ধারণায় প্রকাশ্যে ফাঁসি কিংবা মৃত্যুদণ্ড কার্যকরের আসলে সুযোগ আছে কিনা, বিষয়টা যদি আমাকে বলেন। কারণ প্রকাশ্যে শাস্তির ধারণা অনেক সময় শরিয়া আইন বাস্তবায়নের আকাঙ্ক্ষা থেকেও আসে। আমি একটা কথা বলি, পবিত্র কোরআন মজিদে এই শাস্তির ব্যাপারে একটা আয়াতে বলা হয়েছে যে ইসলামী বিধান এবং কল্যাণ রাষ্ট্রে গুরুতর অপরাধের শাস্তি, যেসব অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, একজনকে একটা অপরাধের শাস্তি স্বরূপ যদি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় প্রকাশ্যে, তার কারণে শত অপরাধীরা ভয় পায় এবং শত অপরাধীরা অপরাধ থেকে মুক্ত হওয়ার প্রবণতা তৈরি করে। এই জন্য ওখানে বলা হয়েছে যে কোনো কোনো বিচার মানুষের জীবন ফিরিয়ে দেয়। আচ্ছা, একটা শাস্তির মধ্য দিয়ে একটা লোকের জীবন আপনি যদি মৃত্যুদণ্ড দিয়ে দেন, তো শত মানুষের নতুন জীবন প্রাপ্তি হবে। এই জন্য আপনি যেটা বলেছেন যে কল্যাণ রাষ্ট্রের ধারণার মধ্যে ইসলামিক যে বিচার পদ্ধতি আছে, সেই বিচার পদ্ধতি যদি সত্যি সব শর্ত মেনে সিনসিয়ারলি করা হতো, তাহলে এর মধ্যে অপরাধ কমে যেত এবং এর মধ্যেও কিন্তু সমাজের কল্যাণ হতো। কল্যাণ রাষ্ট্রের মধ্যে কি শরিয়া আইন বাস্তবায়নের সুযোগ থাকা সম্ভব? ইসলামে যে যে আইন আছে, শরিয়া আইনের বুঝতে এক একজন এক একভাবে এখন মিস ইন্টারপ্রিট করতেছে। শরিয়া কথাটার অর্থ কি? আইন, ল, বিধান, এটার নামই হচ্ছে শরিয়া। এখন কল্যাণের জন্যই মহান আল্লাহ তাআলার বিধানের মধ্যে যে সমস্ত বিধানগুলো আছে, ইসলামিক কল্যাণ রাষ্ট্র বলতে আমরা বুঝি যে মহান আল্লাহ তাআলা মানুষের কল্যাণ রেখেছেন যেসব বিধানের মধ্যে, যেসব নিয়মের মধ্যে। তার জন্য তো ব্যাপক স্কলারদের আলোচনা আছে, গবেষণা আছে, বই পুস্তক আছে। আমরা মনে করি যে সমাজের কল্যাণটাই ইসলাম চায়। যেসব অপরাধ সমাজকে কলুষিত করে, সভ্যতাকে ধ্বংস করে, তার জন্য ন্যায় বিচারটাই হচ্ছে ইসলাম। সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল ওয়ার্ক, জাস্টিস, দ্যাট ইজ কল্ড ইসলাম। এগুলোকে আমরা বলি ইসলামের কল্যাণ রাষ্ট্র, একটা ওয়েলফেয়ার স্টেট। এই আচ্ছা, যদি তাই হয়ে থাকে তাহলে মাদ্রাসায় আমরা যে বলাৎকারের ঘটনাগুলো দেখি, সবসময় আসে আমাদের কাছে খবর, সেখানে তো ইসলামের চর্চাটা অনেক বেশি হয়। কেন হয়? এটাও অপরাধ। এটা যে যা ঘটে তার চেয়ে প্রচার হয় বেশি। বিশ্ববিদ্যালয়ের আঙিনায় যা হয়, গাঁজা, মদ, নেশা, ধর্ষণ, তা কিন্তু পত্রিকায় নিউজ হয় না। কোনো কারণে, কোনো ঘটনায় মানুষ তো শয়তানি প্ররোচনায় প্রভাবিত হয়ে মানুষ তো অপরাধ করে বসতে পারে। একটা মাদ্রাসার কোনো ঘটনা যদি হয়, তিলকে তাল করে এত প্রচার হয়, হাজারো অপরাধ ঢাকা পড়ে যায়। ওই যে মাদ্রাসার একজন শিক্ষক অপরাধ করেছে, তো আমরা সে অপরাধকেও ঘৃণা করি, তারও শাস্তি হওয়া উচিত। উনি তো ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, উনিও মানবীয় সত্তা, তার মধ্যে অপরাধ আছে। কিন্তু ইন্টেনশনালি একটা মহল এই ধরনের কোনো ভুল ত্রুটি পেলে যেভাবে ফোকাস করা হয়, আধুনিক শিক্ষিত লোকদের যে সমস্ত অনৈতিক বড় বড় অপরাধের ঘটনা কিন্তু ওইভাবে প্রচারিত হয় না। এটাই। আচ্ছা, জামাতে ইসলামের আমির এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান একাধিকবার বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি, সেই প্রসঙ্গে আসছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ জামাতে ইসলামের সঙ্গে আলোচনা করেনি। বাণিজ্য চুক্তির বিষয়ে জামাত সহ সব দল জানতো, কিন্তু তারা কোনো বিরোধিতা করেনি বলে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা মন্তব্য করেছেন। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ সেই বিষয়টি নিয়ে একটা শব্দ উচ্চারণ করেনি। এটাই হচ্ছে আমাদের পজিশন। এখন আপনাদের সাথে আলোচনা করার জন্য সরকার থেকে হয়তো কেউ আসেনি, কিন্তু সরকারের বাইরে থেকে বা অন্য কেউ কি আলোচনা করেছিল এই বিষয়টি নিয়ে? যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির কথা বলছি। না, আসেনি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে যদি কোনো এক বা একাধিক উপদেষ্টা এই কথা বলে থাকেন যে আলোচনা হয়েছে বা তারা জানতো, এটা তারা সত্য বলেননি। আমাদের যিনি আমির ডক্টর শফিকুর রহমান, এখন যিনি লিডার অফ দি অপোজিশন, তিনি যে জবাব দিয়েছেন ওটাই সঠিক, যে এই প্রচারটা সঠিক নয়। আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি সংক্রান্ত কোনো আলোচনা ইন্টারিম গভর্নমেন্টের কেউ কখনো করেনি, আসেনি। আচ্ছা, ফর্মালি ইনফর্মালি আসেনি, কেউই আসেনি।
অথচ সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিলুর রহমান এবং ফরিদা আক্তার তারা কিন্তু তিনি বলেছেন, খলিলুর রহমানের বক্তব্য যদি আমরা বলি, যে দুই দলই আসলে জানতো, বিএনপি এবং জামাত দুই দল এই বিষয়টি সম্পর্কে অবগত, নিজেদের বাঁচানোর জন্য কত যুক্তি কথার কত কৌশল ওনাদের জানা আছে। বোঝেন না, উনি তো গুপ্ত, ওই যে লোকেরা এখন গুপ্ত বলে ইসলামী ছাত্র শিবির আর জামাতকে, তো খলিলুর রহমান তো অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে গুপ্ত ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে উনি গুপ্ত বিএনপি, তো এখন তো বিএনপির পারপাস সার্ভ করে উনি কথা বলবেন। এই আচ্ছা আচ্ছা, তো এই চুক্তি নিয়ে একটু কথা বলতে চাই, যে এই চুক্তির ভালো মন্দ দিকগুলো যদি বলেন, আমাদের দেশের জন্য কি চুক্তিটি ভালো হয়েছে নাকি আসলে মন্দ দিক? না, এই চুক্তির মধ্যে, বাণিজ্য চুক্তির মধ্যে আমাদের ট্যারিফ সহ নানান ইস্যুতে ব্যবসা বাণিজ্য আমাদের ট্রেড ব্যালেন্সকে ক্ষতিগ্রস্ত করে, এগুলো তো নিশ্চয়ই খারাপ। বিস্তারিতভাবে এই চুক্তি তো আসলে গভর্নমেন্ট সরকারকে ডিটেলসটা টোটো কিন্তু জানায়নি, অনুমানের উপরে আমরা তো মন্তব্য করাটা সমীচীন মনে করি না। তবে দেশের অর্থনীতির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, আমাদের বিনিয়োগের জন্য যেগুলো ক্ষতিকারক, নিশ্চয়ই সেগুলোকে আমরা তীব্র নিন্দা করি। আর চুক্তির মধ্যে ভালো যেগুলো থাকবে সেগুলোকে আমরা ভালো বলবো। বেশ কিছু বিষয় ডিসক্লোজও হয়েছে, আপনি বলছিলেন অনেক কিছুই জানা যায়নি, কিন্তু পরবর্তীতে দেখা গেছে চুক্তির বিষয়গুলো মানুষের সামনে এসছে। পরবর্তীতে আসছে, সবটা আসেনি, কিছু কিছু বিষয় আসছে আর কি। যতটুকু আপনি দেখেছেন, আপনার কি মনে হয় বাংলাদেশের জন্য এই চুক্তিটি আসলে কতটুকু ভালো হয়েছে, কতটুকু খারাপ হয়েছে? কিছু ক্ষতিও হয়েছে ব্যবসা বাণিজ্যের দিক থেকে, এক্সপোর্ট ইম্পোর্টে আমাদের গার্মেন্ট ব্যবসায়ীরা খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। পরবর্তীতে অনেক তদবির দৌড়াদৌড়ি করে তারাও চেষ্টা করেছেন নানান লবিং করে এটাকে পজিটিভ করার, ফলে 100% সেটা যে খুব ভালো হয়েছে আমরা তা বলবো না। আচ্ছা, এই মুহূর্তে সরকারের এই চুক্তি নিয়ে যে অবস্থান, আপনি এটিকে কিভাবে দেখেন? যে বর্তমান সরকারের এই চুক্তি নিয়ে কি আরো কাজ করা উচিত, আরো রিভিউ করা উচিত? সরকারের উচিত পার্লামেন্টে গোটা চুক্তিটা প্রকাশ করে দেওয়া, পার্লামেন্টে এটা আলোচনা নিয়ে আসা। এবং আপনারা জানেন জুলাই সনদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঐক্যমতের প্রস্তাবনার মধ্যে আছে 84টি বিষয়ের মধ্যে, যেটা সংবিধান সংস্কার করতে গিয়ে আমরা যে প্রায় 41টি 42টি কনস্টিটিউশন রিফর্মের যে প্রপোজাল, সেখানে একটা কথা বলা হয়েছে যে পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হবে, আপার হাউস, লোয়ার হাউস, এবং সরকারের সঙ্গে বিভিন্ন দেশের সমস্ত চুক্তি এবং আন্তর্জাতিক সমস্ত আইন এবং চুক্তি যা হবে সেগুলো আপার হাউজে, লোয়ার হাউজে, দুই হাউজে সেটা আলোচনা হয়ে অনুমোদিত হতে হবে। বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। উচিত আমি মনে করি এই সরকারের এই সব চুক্তিগুলো পার্লামেন্টকে পরিষ্কার করা এবং খোলামেলা আলোচনা করে এর ভালো মন্দ ওপেন ডিসকাশনে দিয়ে দেওয়া, তাহলে জাতি জানতে পারবে, সবাই জানতে পারবে এবং এটা সম্পর্কে মতামত দিতে পারবে। আপনি চিকিৎসাধীন অবস্থায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন। এই মুহূর্তে বর্তমানে রাজনৈতিক অবস্থা যদি আমরা দেখি, একজন নেতা আরেকজন নেতাকে যে শিষ্টাচার সহ যে কাজগুলো আমরা আগে দেখতে পেতাম আমরা রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে, সেটি এখন দেখা যায়। সবাই সবাইকে শুভেচ্ছা দেয়, ফুল দিয়ে আসে, অভিনন্দন জানায় এবং সেই সাথে অসুস্থ হলে দেখতেও যায়। তার শারীরিক অবস্থা কেমন দেখলেন? না, আলহামদুলিল্লাহ, আমি মালয়েশিয়া অন্য একটা আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গিয়েছিলাম। তো সেই উপলক্ষে ওখানে গিয়েই চিন্তা হলো যে মির্জা আব্বাস ভাই আমাদের একজন রাজনৈতিক সহকর্মী, বন্ধু, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় তো চলে গেলেন, আমরা সবাই জানি। তো উনি মালয়েশিয়ার একটা হসপিটালে আছেন, এটা জেনে আমরা অনুভব করলাম যে রাজনীতিতে ভিন্ন মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু গণতন্ত্র, রাজনীতি, সহমর্মিতা, রাজনীতির বন্ধুত্ব, সৌন্দর্য এটাই, একটু খোঁজখবর নিই। সেই হিসেবে আমি টেলিফোন করেছিলাম, ভাবির সঙ্গেই কথা হলো। উনি বললেন আসছেন, অসুবিধা নেই। আমরা হসপিটালের অ্যাড্রেস নিয়ে আমি চলে গেলাম এবং উনি হুইল চেয়ারে করে আব্বাস ভাইকে আমাদের সামনে নিয়ে আসলেন। তো যে অবস্থায় উনি গিয়েছিলেন তার থেকে যথেষ্ট ইমপ্রুভ মনে হলো। আলটিমেটলি তো ওনার একটা স্ট্রোক হয়ে গেছে, একটা সাইড, ডান সাইডটা কিছুটা প্যারালাইজড। এখন বোধহয় অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, মেসেজ সহ নানান ট্রিটমেন্ট চলছে। আশা করা যায় ভালো ট্রিটমেন্ট পেলে ধীরে ধীরে উনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মির্জা আব্বাসকে আপনাদের জোট সঙ্গী 11 দলীয় জোটের এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি প্রকাশ্যে বিভিন্ন সময় আক্রমণাত্মক নানা মন্তব্য করেছেন, সেটা আমরা সবাই দেখেছি। ঢাকা 8 আসনের নির্বাচনের সময়, নির্বাচনী প্রচারণার সময়, পুরোটার সময় তাকে চাঁদাবাজদের গডফাদার আখ্যা দিতেন নাসিরউদ্দিন পাটোয়ারি।
এই মন্তব্যগুলোতে আসলে জামাতের কি সমর্থন ছিল জোট সঙ্গী হিসেবে, নাকি আসলে রাজনৈতিক সহকর্মীকে দেখতে না, আমরা গিয়েছি এটা আমাদের ইন্ডিভিজুয়ালি, আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে, এটা কোনো জোটের পক্ষ থেকে আমি যে মির্জা আব্বাস ভাইকে দেখতে গেছি, নট দ্যাট। এটা আমি জামাত ইসলামের একজন দায়িত্বশীল ব্যক্তি, আমি যখন এমপি ছিলাম উনিও তখন মন্ত্রী ছিলেন, সহকর্মী, সেই হিসেবে আমরা দেখতে গিয়েছি। এটা আমাদের দলীয় আদর্শ, দলীয় দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক সৌন্দর্য, একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সেই ব্যক্তিগতভাবে দেখতে গিয়েছিলেন। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি বা রাজনীতিতে আরো অন্যান্য দল পরস্পরের মধ্যে কি তর্ক বিতর্ক হয়, নিজেদের মধ্যে কি আলোচনা সমালোচনা হয়, যারা এটা করেন আর বলেন এ দায় দায়িত্ব তাদের। এসব বিষয়ে আরেকটা জায়গা থেকে আমার কোনো মন্তব্য করাটাকে আমি সমীচীন মনে করি না। আচ্ছা, এটা তাদের নিজস্ব ব্যাপার। আচ্ছা, বর্তমানে এই যে রাজনৈতিকভাবে একজন নেতাকর্মী আরেকজন নেতাকর্মীকে নানানভাবে অভিনন্দন জানান এবং শুভেচ্ছা বিনিময় করছেন, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? একটা সময় আমরা এটির খুব অনুপস্থিতি বোধ করতাম। এটা একটা আমি মনে করি রাজনীতির একটা ভালো কালচার শুরু হয়েছে, এবং আসলে ধীরে ধীরে আরও কিছু রাজনীতির ব্যাড কালচার দূর করা দরকার আমাদের। যেমন দলে দলে রাজনৈতিক বিতর্ক হোক, আলোচনা হোক, সমালোচনা হোক, কিন্তু সেটা যেন সংঘাতে না যায়। মারামারি, গুলিবর্ষণ, শারীরিকভাবে হামলা করা, ভাঙচুর করা, জ্বালাও পোড়াও করা, রাজনীতির ময়দানের এই ব্যাড কালচার থেকে গোটা রাজনৈতিক দলকে ফিরে আসা দরকার। এটা রাজনৈতিক বিতর্কের মধ্যে সীমিত রাখা উচিত। এখন পার্লামেন্ট হয়েছে, পার্লামেন্টকে সব বিতর্কের জায়গা বানানো উচিত। সেই জন্য আমি মনে করি রাজনীতির বিতর্কের জায়গায় রাজনীতি হোক, ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে। আমাদের অনেক সিনিয়র পলিটিশিয়ানদেরকে আমি দেখেছি তুমুল ঝগড়া হয়েছে পার্লামেন্টের মধ্যে, আবার যখন সেশন শেষ করে বেরোচ্ছি একসাথে লিফটে, রাস্তায়, গাড়িতে দেখা দোস্ত বন্ধু গল্প করতে করতে আস্তে আস্তে চলে গেছি। এই যে রাজনৈতিক সৌন্দর্য, বন্ধুত্ব রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা থাকা উচিত। এতে হয় কি, তৃণমূলে সারা দেশে এই বার্তাটা যায়, তখন রাজনীতিতে একটা সহমত ফিরে আসে, সহিংসতা, বিশৃঙ্খলা মুক্ত, বন্ধুত্বপূর্ণ বিরোধী দল সরকারি দলের শান্তিপূর্ণ সহাবস্থান একটা পরিবেশ কিন্তু তৈরি হয় যদি নেতাদের মধ্যে এই সম্পর্কটা থাকে। তা না হলে আমরা যদি এখানে ঝগড়া করি তো ওখানে মারামারি হবে। সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক, এটা একটা ভালো লক্ষণ মনে করি রাজনীতির আমি। জামাতে ইসলামের বর্তমান রাজনৈতিক যে অবস্থান, আপনার কি মনে হয় জামাতে ইসলামের জনপ্রিয়তা বাংলাদেশে এই মুহূর্তে কত? এ তো আপনারাই বলবেন, আমরা কাজ করে যাচ্ছি। যারা ফুটবল খেলে গ্যালারিতে যারা দর্শক থাকে, তো কে কেমন শট করলো, কেমন পাস করতেছে, ভুল পাস না ব্যাক পাস না রাইট পাস, কিভাবে শট করছে, প্লেয়াররা বলবে কেন? বলবে তো দর্শকরা। আপনি তো দর্শকের সারিতে আছেন, আপনি বলবেন জনপ্রিয়তা আমাদের কেমন। লোকেরা আমাদের তো লোকেরা তো আমাদের একসময় তুচ্ছতা ছিল, আরে তাদের ভোট কোথায়, 7%, 8%, 3%, 10% হিসাব জানে না, এটা মন্তব্য করেই দিত। তো এবারে নির্বাচনের শতকরা ভোটের হার কি বলে, আমরা তো প্রায় 40% ভোট পেয়ে গেছি। আমরা তো সব আসনে প্রার্থী দেয়নি, মোস্ট প্রবাবলি আমরা দিয়েছি হলো 217-18 এরকম সম্ভবত এখন সংখ্যাটা, হ্যাঁ কাছাকাছি একটা সংখ্যা, কাছাকাছি। তাহলে আরো যে আসনগুলোতে আমরা প্রার্থী দেইনি, তাহলে ওখানে প্রার্থী দিলে ওখানেও একটা পার্সেন্টেজ ভোট আমরা পেতাম। সেটা যোগ হলে আমরা তো অ্যাবভ 40% ভোটে আমরা হয়তো পার্সেন্টেজে চলে যেতাম। তো যাই হোক, আমরা তো মনে করি বাংলাদেশে জামাত ইসলামের পরে যে স্টিমুলার চলেছে, দল নিষিদ্ধ, প্রতীক নিষিদ্ধ, নেতাদের ফাঁসি, অফিস বন্ধ, 2 জন লোক এক জায়গায় হওয়া যাবে না, 17টা বছর আমাদের জুলুম করা হয়েছে। আমাদের তো মনে হয়েছে যে নির্মূল করে একেবারে শিকড় কেটে দিয়ে দেবে সব। যে তো সেই জায়গা থেকে এত শর্ট টাইমে জনগণ জোয়ারের মতো একটা কল্যাণ রাষ্ট্রের, একটা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা যে দাঁড়িপাল্লায় জোয়ারের মতো ভোটটা দিয়ে দিল, আপনি এটাকে কিভাবে দেখবেন? এটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা, প্রচারণা, নির্মমভাবে যাদেরকে জুলুমের মধ্য দিয়ে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়, মানুষ এটাকে পছন্দ করে না। এবং বিরোধী দলের প্রতিপক্ষের রাজনৈতিক মিথ্যাচার, প্রতিহিংসাকে সাধারণ ভোটারদের কাছে যে কোনো মূল্য তারা দেয় নাই, এবারের মতামত এবং এবারের ভোটে কিন্তু সেটাই প্রমাণ হয়েছে। আমরা মনে করি আমাদের জনমত, জনসমর্থন বাড়ছে প্রতিদিন। যে এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং এর কথা আপনি বলছিলেন, যদি সামনের নির্বাচনে সেটি না হয় তাহলে জামাতের
কি ফলাফল আসতে পারে মনে হয়? আমরা তো জনগণ এবারই যেটা প্রত্যাশা করেছিল যে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জামাত হয়তো সরকার গঠনের মতো মেজরিটি অর্জন করবে। তো ইনশাআল্লাহ যদি পরিবেশ ভালো থাকে আর যদি কোনো দলীয় হস্তক্ষেপের নির্বাচনের ফলাফল ছিনিয়ে নেওয়ার কোনো ইঞ্জিনিয়ারিং না হয়, তো উই আর হোপফুল যে আমরা আগামীতে সরকার গঠনের মতো মেজরিটি আমরা অর্জন করব ইনশাআল্লাহ। আচ্ছা, পরিশেষে একদমই শেষের দিকে রয়েছে, যেহেতু আপনি আপনার জামাত ইসলামী দলকে নিয়ে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কি বলতে চান? ধন্যবাদ আপনাকে। আমি আজকে স্টার নিউজের এই আলোচনা থেকে কড়া আলাপ করিনি, সহজেই আমরা আলাপ করেছি। দেশবাসীকে আমরা বলবো আজকের আলাপটার কড়া থাকেনি, তা এটা আপনারও সহযোগিতা ছিল, আমিও সহযোগিতা করেছি। আমরা আলাপটাকে কড়া না করে কথা ঠিকই বলেছি, কিন্তু আমরা সহজে বলেছি। ঈদের সময় তো আমরা বলবো যে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষা 20 কোটি মানুষের প্রায় ছিল, যে একটা নতুন বাংলাদেশ যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, ক্ষুধাদারিদ্র থাকবে না, অর্থ লুটপাট হবে না, এক ব্যক্তির হাতে সীমাহীন ক্ষমতা থাকবে না, এমন করে আমরা রাষ্ট্রীয় কাঠামোটাকে সংশোধন করব। সেই গণভোটের গণরায় বাস্তবায়ন করলেই মানুষের সেই স্বপ্নটা পূরণ হবে। জনগণকে সেই গণরায় বাস্তবায়নের দাবিতে সোচ্চার হওয়া উচিত। সরকারের কাছে আমার কথা থাকবে যে সরকারের ব্যাপারে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। 7ই জুন অধিবেশন শুরু হচ্ছে, আপনারা এই পার্লামেন্টেও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন এবং 84টি সংস্কারের বিষয়ে সেখানে আপনি সংবিধানের সংস্কার করতে পারেন। কারণ বিএনপির 31 দফা যে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব, তার 1 নম্বরে ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন করা। ওনারা বলেন কমিশন সংস্কারের নয়, সংশোধন, কিন্তু ওনাদেরই দেখবেন 31 দফার প্রথম দফাতে আছে সংবিধান সংস্কার কমিশন। সেটা ওনারা গঠন করে সেইখানে ওনারা সংবিধান সংস্কার করুন এবং জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায়টা বাস্তবায়ন করে সেটাকে আইনি ভিত্তি দিয়ে তফসিলে, সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করে ওনারা এই রাজনৈতিক সংকটটা দূর করতে পারেন। এটাই সরকারের কাছে, জনগণের কাছে আমাদের মেসেজ। জনাব মিয়া গোলাম পরওয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ঈদ আড্ডা করা আলাপে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, স্টার নিউজকেও ধন্যবাদ এবং দেশে প্রবাসে যারা আমাদের কথা শুনেছেন। আমরা বাংলাদেশ থেকে পবিত্র ঈদুল আজহার আবারও শুভেচ্ছা জানিয়ে এদেশের মানুষ ভালো থাকুক, মানবিক বাংলাদেশ গড়ার কাজে সবাইকে সহযোগিতা করি। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমিও আপনাকে এবং জনগণকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সবার কাছে দোয়া কামনা করছি। ঈদ করা আলাপ আজ এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।